শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা আল্লাহর রহমতে সবাই অত্যন্ত ভালো এবং সুন্দর আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি মোটামুটি। আজকে যে সুন্দর মিষ্টি একটা মিষ্টি ঠিক না, বাস্তববাদী একটা গল্প করেন ছোট গল্পের মধ্যে। এটা হচ্ছে অনুবাদ করা। যে মূল লেখক ছিলেন তিনি ফ্রান্সের, আর যে অনুবাদ করেছেন তিনি চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের লেখক। খুব সুন্দরভাবে অনুবাদ করতে পেরেছেন। নেকলেস কেন নামটা, তাই না? এটা মানে যে কোনো স্থান, কাল, পাত্র, নায়ক, নায়িকা বিভিন্নটা উপলক্ষ করেই তো, যার গুরুত্ব কাহিনীতে বেশি থাকে তাকে উল্লেখ করেই তো, তাকে প্রসঙ্গ করেই একটা নামকরণ করে। একটা নেকলেসের কারণে একটি মেয়ে চরিত্রের আমূল পরিবর্তন, সেটাই খুব সুন্দরভাবে লিখেছেন, সুন্দরভাবে বর্ণিত হয়েছে এই নেকলেস গল্পে। এসো শিক্ষার্থীবৃন্দ, আমরা লেখক পরিচিতিতে যাচ্ছি। প্রথমে যে মূল লেখক তার নাম, তার পরিচিতি বলি। গি দ্য মোপাসা 1850 সালে 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি ড্যান্ডি আলবার্ট গাই দ্য মোপাসা। 1867 সালে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লোবেয়ারের সঙ্গে তার পরিচয়। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লোবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করতে সক্ষম হন। ফ্লোবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসাবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবন তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গি দ্য মোপাসা 1893 সালের 6 জুলাই মৃত্যুবরণ। এটাই অনুবাদ বাংলায় করেন আমাদের দেশের লেখক পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে 1909 সালে 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী, সমাজভাবক লেখক হিসাবে খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ সিং, স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম, বীর কন্যা প্রীতিলতা। এছাড়াও তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প ও মোপাসার গল্প। তিনি 1971 সালের 9 মে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিতে
ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। গল্পের কাহিনীটা এমন যে একটা গরিব কেরানি ঘরে খুব সুন্দর একটা মেয়ে জন্ম হয়। যতই দিন যেতে থাকে সে বড় হতে থাকে, সে নিজের সৌন্দর্য সম্বন্ধে তার সচেতনতা আসে। কিন্তু যেহেতু তার বাবা গরিব, তাই তার বিয়ের বয়সকালে তাকে একজন কেরানি ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। সেটা তার মেনে নিতে হয়, কিন্তু তার ভিতরে অনেক আফসোস যে সে খুব অনেক সুন্দরী। তার ভিতরে একটা বিলাসী মন কাজ করে সবসময়, যে আমি এত সুন্দর অথচ আমি গরিব ঘরে বিয়ে হওয়ার কারণে আমার সেরকম আসবাবপত্র নেই, সেরকম ড্রেস নেই, সেরকম গহনা নেই। তারপরে তার সবসময় মানে ধনী শ্রেণীর লোকেরা যা করে থাকে, সে সবসময় ভাবতো ড্রয়িং রুমটা তার থাকবে এরকম অনেক সুন্দর সুন্দর ফ্যাশনের ডিজাইনের পর্দা থাকবে, দামি পর্দা, শোপিস। সেখানে সে বিকাল থেকে বন্ধুদের সাথে তার বাসায় আসবে, ধনাঢ্য বন্ধুরা আড্ডা মারবে, তারপর রাতে তারা ডিনার করবে, তারপর এই তো বন্ধুদের সাথে আড্ডা। এটা তো একটা বিশাল ব্যাপার না, বিলাসিতা। কিন্তু সে তো তা পারছে না, কারণ তার স্বামী একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে কেরানি। হ্যাঁ, সে তো আর ওভাবে অত টাকা তার ইনকাম নেই, এই জন্য সব সময় তার মনে দুঃখ। তারপর একদিন হঠাৎ তার স্বামী বাসায় ফিরে একটা কার্ড, খুব দামি কার্ডটা ছিল। কার্ডটা হচ্ছে একটা নিমন্ত্রণ, যেই শিক্ষা অধিদপ্তরে কাজ করে সেখানকার কর্মকর্তা বাসায় তাদের নিমন্ত্রণ। সবাইকে একটা করে কার্ড, মানে একজনকে যাওয়ার পারমিশন আছে, কিন্তু তাকে শুধু দুজন যাওয়ার, মানে সে এবং তার স্ত্রী, মানে মেয়েটি যেতে পারবে। কার্ডটা দেখে মেয়েটা খুশি হওয়ার কথা, তার স্বামী ভেবেছিল তার স্ত্রী অনেক খুশি হবে। মাদাম লুইসেল, লোকটার নাম হচ্ছে লুইসেল, আর মহিলার নাম, মানে তার স্ত্রীর নাম মাদাম লুইসেল। কিন্তু সে ওটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে টেবিলে যে নিমন্ত্রণে যাওয়ার মতো সুন্দর আমার ড্রেস নেই, ওখানে তো অনেক ধনাঢ্য ব্যক্তিরা যাবে, আমি যেতে পারবো। তখন তার স্বামী বলল, কেন, আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, তখন তুমি যে ড্রেসটা পরে যাও সেগুলো তো খারাপ না, দেখতে তো ভালোই লাগে, না না হতে হবে না। তখন তার স্বামী তার বন্ধুদের সাথে শিকারে যাবে বলে অল্প অল্প করে 400 ফ্রাঁ জমিয়েছিল। সেই টাকা কথা মাথায় রেখে বলল, আচ্ছা তুমি এই টাকার মধ্যে সুন্দর ড্রেস কিনতে পারবে? তার মাদাম লুইসেল বলল, পারবো। তারপরে একটা মন মতো ড্রেস কিনলো। আচ্ছা, এখন তারপরও মন খারাপ, আমার তো সেরকম গহনা নেই, মানে সে গহনা না করলে ওখানে তো যারা নিমন্ত্রণ অতিথিরা যাবে, তাদের মানে যেসব মহিলারা ইনভাইটেড হয়েছে তারা যাবে, তারা তো সুন্দর সুন্দর গহনা পরে যাবে, আমার এই ড্রেসের সাথে গহনা না পরলে কেমন জানি আমরা যে দরিদ্র সেটা প্রকাশ পাবে। তখন তার স্বামী তাকে বলতে দিল, কেন, বুদ্ধি দিল, কেন তোমার একজন ধনী বান্ধবী আছে না, তার কাছ থেকে তুমি চাইতে পারো। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া, আমরা চাইতে পারি। সে তখন তারপরে গেল তার বান্ধবীর কাছে, অনেক ধনী, সে বান্ধবীটা তার কাছে চাইল। বান্ধবীও খোলা, মানে তোর যা, তোমার যা খুশি, তোমার যেটা পছন্দ সেই গহনা। তখন বেছে বেছে অনেক বেছে একটা হীরার গলার সেট নেবে মাদাম লুইসেল। এখন সে ইনভাইটে যাবে, ইনভাইটের দিন সুন্দর করে সেজে টেজে সে নতুন ড্রেস পরে, তারপরে হীরার গহনাটা নেকলেসটা পরে গেল তার স্বামীর সাথে, গাড়ি ভাড়া করে গেল। সব অতিথিরা মাদাম লুইসেলকে দেখে মুগ্ধ,
পার্টি, খুব ডিনার, রাতের ডিনার, সবাই এবং সবাই ড্যান্স করলো। সেখানে মাদাম লুইসেলের সাথে অনেকে নাচতে চাইলো। মানে বিশাল সেখানে একটা হাসি খুশি পরিবেশ ছিল, খাবারের তো কোনো অভাব নেই। সবাই মাদাম লুইসেলকে দেখে অ্যাপ্রিসিয়েট করল। এখন সকালে আবার মাদাম লুইসেলের স্বামী লুইসেলের অফিস, তাই ইন্টারভিউ এরকম গভীর রাতের দিকে তাদের চলে যেতে হবে। দ্রুত তারা আবার গাড়ি করে গেল, গাড়ির জন্যে বাসায় যেয়ে শেষবারের মতো মাদাম লুইসেল আয়নায় তার চেহারাটা দেখতে চাইবে, যে দেখি না ভালো লেগেছে। কিন্তু দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো তার গলার বান্ধবীর সেই দামি হীরার নেকলেসটা নেই। তখন তো চিন্তায় পড়ে গেল, তাড়াতাড়ি তার স্বামীকে বললো। তার স্বামী বেচারা যে পথ দিয়ে তারা ওই নিমন্ত্রিত বাসায় গিয়েছিল সেই পথ গেল, খুঁজে 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 একদম সকালে ভোরবেলায় বললো না পেলাম না। এটা একটা বিরাট টেনশন। তারপরে টাইম মতো স্বামীর অফিসে যেতে হলো। অফিস থেকে সন্ধ্যায় এসে তারা দুজনে একদম বিমর্ষ হয়ে গেল। এত টাকা তো তাদের নেই, কীভাবে এই হীরার নেকলেস আবার গড়ে নেবে। তখন হীরার নেকলেসের ইয়েটা ছিল, গহনার বাক্সটা ছিল, সেটা নিয়ে গেল। সেই দোকানি বলল যে এটা তো আমি বানাই না, জাস্ট গহনার ইয়েটা বাক্সটা আমার দোকানে, এটা অমুক বানিয়েছে। তারপরে মোটামুটি একটা আইডিয়া দিয়ে 2-3 জন কারিগরের কাছে যে গলায় যেরকম হীরার নেকলেসটা ছিল একটা আইডিয়া দিয়ে তারপর তারা বললো এটার দাম কত হবে। তখন যারা গহনা বানায় তারা বললেন যে 40,000-এর নিচে না। তখন তার স্বামীর কাছে, তার বাবার কাছ থেকে, তার মানে মাদাম লুইসেলের শ্বশুরের কাছ থেকে প্রাপ্ত 18,000 ফ্রাঙ্ক ছিল। আরও কিছু সংগ্রহ করে বলেছিল যে অ্যাটলাস্ট 36,000 ফ্রাঙ্কে আপনাদের হীরার নেকলেসটা দিতে পারি। তখন তো তারা দুজনেই চিন্তায় পড়ে গেল। কঠিন সমস্যায়, কঠিন বাস্তবতায় মাদাম লুইসেল বলল তার গৃহ পরিচারিকাকে বাদ দিল। সে প্রচুর কষ্ট করতো, ঘরের সব কাজ, সে তো শৌখিন ছিল জানো, নীল পলিশ হাতে দিত, নোংরা পুরো সব তার হাতের কী অবস্থা, কোনো ময়লা টয়লা সব আবর্জনা নিচে রেখে আসতো, ফেলে দিত বাইরে, যে মানে এভরিথিং কাজ সে করত। আর তার স্বামী অফিস থেকে এসেও বাইরে টুকটাক লেখার কাজ, কাউকে মানে কোনো পার্ট টাইমে যদি কারো কোনো কাজে লাগতো সে করত। এভাবে 10 বছর পর তারা ওই নেকলেসটা নিয়ে তারপরে বান্ধবীকে তো দিয়ে দিয়েছিল। 10 বছর লেগেছিল ওই নেকলেসের দাম সুদ সহ। এতদিনে সেই ইয়ের চেহারার আর জৌলস নেই মাদাম লুইসেলের। চিন্তা ভাবনায়, কাজে, সারাটা দিন পরিশ্রমে সে কেমন বয়স্ক হয়ে গেছে। যাই হোক, অনেক দিন ঘরে থাকার পরে একটু বাইরে হাঁটাহাঁটি করতে ইচ্ছা করছিল। তখন বের হলো হাঁটাহাঁটি করার এক জায়গায়। সেই বান্ধবী যার কাছ থেকে সে হীরার নেকলেসটা নিয়েছিল, সে তার বাচ্চাকে নিয়ে বের হয়েছে। তখন মাদাম লুইসেল নিজের থেকে তার সাথে কথা বলতে যায়। উনি ভাবলো যে আমি তাকে ঘটনাটা বলবো এই ইচ্ছা করে। তখন মাদাম লুইসেল তার বান্ধবীকে বলে, আমাকে চিনতে পেরেছ? তার বান্ধবী তাকে চিনতে পারছে না, কারণ সে তো খুব সুন্দরী ছিল, সেরকম তো চেহারার জৌলস নেই, কেমন জানি বয়স্ক গুরুত্ব ভাব। তার বান্ধবী বলছে আমি চিনতে পারছি না। তখন নিজের পরিচয় দিল, আমি আল্লাহ তোমাকে চিনাই যাচ্ছে না, তুমি কেমন হয়ে গেছো। তারপরে নেকলেসটার কী হয়েছিল সব ঘটনা তাকে খুলে বলল। এই নেকলেসের টাকাটা, হীরার নেকলেসের টাকাটা দিতে আমাদের এই পরিশ্রম করতে হয়েছিল, 10 বছর লেগে গেছে। তারপরে বান্ধবীটা বললো, আল্লাহ ওটা তো আসল হীরার নেকলেস ছিল না, ওটা ছিল নকল হীরার নেকলেস। কত আর দাম? 500 ফ্রাঙ্ক। তখন আর করার কিছু নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এবং এই ঘটনার মধ্য দিয়েই
পেন্সিলের একটা যে বিলাসিতা মন ছিল, সেই মনে অবসান ঘটে। বাস্তব জীবনটাকে মেনে নেওয়া এটা চলে আসে, মেনে নেওয়ার যে একটা মনোভাবনা চলে আসে, বাস্তব জীবনকে সে বুঝতে পেরেছে। এই মোটামুটি গল্পটা। তারপরে বইয়ের ভাষায় পড়ি আরো ডিটেলস ওদেরকে পড়ে শুনি। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির বলেই যেন এক কেরানি পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, কারণ সে গরিব, কিন্তু তার তো খুব ভালো ভালো ড্রেস, মানে ধনী হওয়ার খুব ইচ্ছা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করা এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিলেন এবং সেটা তার মেনে নিতে হয়। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী। একদম সে কষ্ট পেত। তাদের কোনো জাতি বর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকে তারা শ্রী সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলা সম্পর্কে করে তোলে। মানে অনেক সুন্দরী মেয়েরা, হ্যাঁ, তাদের চরিত্রের মাধুর্য দিয়ে, তাকে চাতুর্যতা দিয়ে দেখা যায় অনেক ধনী ঘরে হতে পারে, ভাগ্য ফেভারে থাকে। তো সবসময় মেয়েটির মনে দুঃখ, তার ধারণা যত সব সুরুচিপূর্ণ বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তো তার জন্ম হয়েছে। তার যেখানে থাকে বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিভিন্ন জিনিসপত্রের জন্য সে সবসময় ব্যথিত থাকত। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না, কিন্তু সে এতে দুঃখিত ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর মানে সবসময় তার মন বেপরা সব স্বপ্ন জেগে উঠত। সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্রশোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত কক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহবৃত্ত, মানে চাকর। তারা খাটো পায়জামা পরে যে বড় আরামকে তারা দুটি গরম করার যন্ত্র দিকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, বসার ঘর। সেখানে কি থাকবে? পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী, যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য। সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকেল 5টায় গল্প গুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। মানে সব কিছুতেই তার ধনীদের মতো স্বপ্ন। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ থাকা গোল একটি টেবিল তার স্বামীর বিপরীত দিকে। সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় সুরার পাত্রটি ঢাকনা তুলতে তুলতে তার স্বামী বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। তার স্বামী তো এভাবেই জীবনযাপন। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ শান্ত ভোজের কথা, উজ্জ্বল রৌপ্য পাত্রে, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কান্না। সেইভাবে মানে যখন তার স্বামী কেরানি সে একটু শুরুয়া পেলেই কত খুশি হয়, তাই না? বড় শুরুয়ার পাত্রটি পেলেই খুশি হয়, কিন্তু সে তখন
আশা করে যে কি খাদ্যের মধ্যে থাকবে গোলাপি রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসিবে হা 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 করে হাসবে, কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলা গান। মানে রোমান্টিক একটা পরিবেশে ধনী ব্যক্তিদের সাথে এইভাবে দামি দামি খাবার খাবে। তার কাছে ফ্রক বা জড়ো গহনা নেই বলতে কিছুই নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তো আল্লাহ তাকে সৃষ্টি করেছে, সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও কোনোই যাচিকা হবার কতই না তার ইচ্ছা। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না। কেন লাগতো না বলতো? কারণ দেখা করে ফিরে এসে তার কষ্ট লাগতো, সেই মেয়েটা ধনী, কত কিছু তার ঘরে আছে, কত সুন্দর সুন্দর ড্রেস পরে। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাটত। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ হাসি খুশি মুখে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো। তাতে নিচের কথাগুলি লেখা ছিল, জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিত কামনা হচ্ছে। সবাই বলেছি, আগেও বলেছিলাম যে একটু একটু করে একজনকে যাওয়ার পারমিশন ছিল, তো ওদেরকে দুজনকে যাওয়ার হয়েছে। তার স্বামী যেমন আশা করেছিল যে এটা পেয়ে তো খুব খুশি হবে, অনেকদিন মাদাম লুইসেল কোনো বড় অনুষ্ঠানে যেতে পারে না, পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড় করে পড়ে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে হবে? কিন্তু লক্ষ্মীটি স্বামী বলছে, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এক সুযোগ, চমৎকার সুযোগ, তাই না? এই জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মুখকে দেখতে পাবে। বিরক্তি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব, কি পরে যাব আমি, বলো তো তুমি মনে করো? সেই সম্পর্কে কিছু ভাবিনি। তাই তার স্বামী বিব্রতভাবে বলে যে, কেন আমরা মাঝে মাঝে থিয়েটারে যাই, যে তখন যে সব জামাটা পরো, জামাটা তো কোনো সমস্যা। তারপর দেখে তার স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাটতে দেখে সে তো হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোটা অশ্রু তার গায়ে উঠে। সে তত মতো করে, কি হলো কি হলো কি হলো তোমার, কেন কাঁদছো? প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে, তার সিক্ত গন্ধ মানে গাল মুছে ফেলে শান্ত করতে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে ওখানে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মী স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কারখানা নিয়ে তাকে দাও। সে মনে মনে দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা, নায়িকাটার নাম, মেয়েটার নাম মাতিলদা, তা মনে রেখো। বেশ, তো চলো আলাপ করি আমরা। এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষ যা দিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদাসিধা, তার দাম আর কত হবে, এরকম একটা চলো দুজন আলোচনা করে তোমাকে একটা ড্রেস কিনে দিই। কয়েক সেকেন্ডে মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসবে হিসাবি কারণীর কাছ থেকে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান যেন না আসে। মানে মেয়েটি বলছে এমন একটা হিসাব বিকাশ করে বলেছে যেটা ওর স্বামীর সাধ্যের মধ্যে আছে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারবো
পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে সেই ড্রেসটা কেনা যাবে। বেশ, তো আমি তোমায় 400 তো ফ্রা দেব, কিন্তু বেশ সুন্দর একটা পোশাক কিনবে। বল নাচের দিন যত এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত উঠবে। এর আগে একটা কথা, মানে 2-3টা লাইন বলা জরুরি, যে 400 ফ্রার কথা যখন বললো, সেটা শুনে লুইসেলের লাভ হয়ে গেল। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে, এটা আসা অনেক সময় জ্ঞানমূলকে কোথায় গেছিল ভরত পাখি শিকারে, নান্তিয়ারের সমভূমিতে কি শিকার করতে গিয়েছিল ভরত পাখি, শিকারে গিয়েছিল। আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার একটা ইচ্ছা ছিল, সেজন্য একটা বন্দুক কেনার জন্য অনেক কষ্টে এই টাকাটা জমা দিচ্ছিল। যে ঠিক আছে, ওই টাকা দিয়ে তার স্বামীকে সে তার স্ত্রীকে সে ড্রেস কিনে দেওয়ার জন্য দিল। বল নাচের দিন তো ঘনে আসছে, সব মানে মাদাম লুইসেল খুব চিন্তায় আছে, কি করবে, কেমন লাগবে। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মনি মুক্তা বা দামি তো কোনো গহনা নেই, তাই না? এটা বলেছে, যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি, আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই ওই অনুষ্ঠানে আমার না যায় ভালো। স্বামী বলল, কিছু সত্যিকারের ফুল যদি তুমি কিনে সাজো, তুমি তেমনি দেখতে সুন্দর, 2-3টা, এতে তোমার রুচির প্রশংসা হবে। 10 ফ্রা দিলে এমনি 2-3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। তখন মেয়েটি ওই কথায় তো আত্মস্থ হলো না, সে জবাব বললেন, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আমি তেমন কিছু করবো না। তখন তার স্বামী চেঁচিয়ে উঠল, আচ্ছা কি বোকা দেখো তো, যাও তোমার বান্ধবী মাদার ফরেস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো, তার তো অনেক গহনা টহনা আছে, একটু আদায় করা তোমার পক্ষে সম্ভব। সে আনন্দ ধ্বনি করে উঠল মাদাম লুইসেল। তারপর সে বলে, সত্যি তো, এটা আমি করতে পারি, এটা ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী বলল। মাদাম ফোর্স্টিয়ার তার সব গয়নাগাটি দেখালো, যেটা তোর ইচ্ছা। সে মানে দেখলো কয়েকটি চুড়ি, টাকা, সব কিছুই দেখলো। তারপর অতটা চয়েস না হতে বান্ধবীগুলো আর কিছু নেই, কেন এগুলো পছন্দ হচ্ছে না, ঠিক আছে, সে আরও কিছু দেখালো। তার মধ্য থেকে মাদাম লুইসেলের পছন্দ হলো একটা হীরার নেকলেস। এটা সে বললো, এটা আমাকে দেওয়া যাবে? আমাকে ধার দেবে? কেন দেবো না, নিশ্চয়ই দিব। সে আবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে গরম আবেগে তাকে চিনতে পারে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে, মানে হীরার নেকলেসটা নিয়ে চলে আসে। বল নাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী, আনন্দপূর্ণ সব পুরুষ। হ্যাঁ, তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করছিল, তার সঙ্গে আলাপের জন্য আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্য তার সঙ্গে নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে আবেগ উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপে বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দে মেঘের উপর দিয়ে যেন ভেসে বেড়াচ্ছিল। এইসব আহুতি ও মুগ্ধতা তার জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় যে কত গভীর লাগে। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট্ট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত ঘুমিয়ে বসেছিল। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তার যে আট পরে সাধারণ চাদর, সেটা সে কাঁধের উপরে ঝুলিয়ে নিল। কারণ অন্য সবার পোশাক আরও
গায়ে দেওয়ার পোশাক আরও দামি, বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওই যে দারিদ্রটা ফুটে উঠবে, মেয়েটি তা অনুভব করতে পারে। তাই আমরা যেসব ধরনের দামি পশ্চিমী চাদর পরে গেছে বাড়ি গেছিল তাদের চোখ না পড়বার জন্য সে তাড়াতাড়ি হেঁটে যেতে লাগলো। লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে, আমি একখানা গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা শিন নদীর দিকে হাঁটতে থাকে। নদীটার নাম মনে রাখবে, শিন নদী। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর যাত্রী গাড়ি, যা গাড়িতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তা একখানা। এই দিনে এগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। ওইখানে তাদের মাস্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের পক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে করলো যে 10টায় স্বামীকে তার অফিসে যেতে হবে। যাই হোক, নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে দিল। হঠাৎ সে আর্তনাদ করে উঠলো, তার হাতখানা দেখা যাচ্ছে না, পাচ্ছে না। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে বলল, আমার কাছে মাদাম ফরেস্টিয়ারের হাতখানা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দিল। কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়। পোশাকেরও বহির্বাসে ভাজের মধ্যে পকেটে সব জায়গায় তারা খুঁজলো। ওই গাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, ঠিক মনে আছে? এখন তো হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ তো আমি শুনতাম, গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নাম্বারটি টুকি নিয়েছিল না, আর তুমি কি তা লক্ষ্য করছিলে না? হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে এনে চলল, আমি যাচ্ছি। মানে তার স্বামী পোশাকটা দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরে রয়ে গেল বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে পড়ে রইল। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে কিছুই খুঁজে পায়নি। সে পুলিশের কাছেও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হবে। ওই ভয়ানক বিপর্যয় মেয়েটি সারাদিন একটা ঘোরের মধ্যে রইল, বিভ্রান্ত অবস্থায়। হয় কীভাবে এত দামি হীরা নেকলেস আমি আমার বান্ধবীকে ফিরে দেবো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ, কিছুই সে খুঁজে পায়নি। সে বললো, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হাতখানার আংটা তুমি ভেঙে ফেলেছ, তাই তুমি তা মেরামত করতে দিয়েছ, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিলে 1 সপ্তাহ শেষ হয়। তারা সব আশা ত্যাগ করলো। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো, ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হয়। পরদিন যে বাক্স ওটা ছিল তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল তার কাছে, তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বললো, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনেরই শরীর বিরক্তি এবং মুখ থেকে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠ আর দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রাঁ, 36,000 ফ্রাঁতে তারা দিতে পারবে। তো 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই আংটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রাঁ ফেরত দিতে পারবে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রাঁ ছিল, বাকিটা সে ধার করলো। মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ফরেস্টিয়ারের ফেরত দিতে গেল তখন সে শক্তি মেয়েটি নির্জীব কণ্ঠে বললো, ওটা আরও আগে ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারত। মানে বান্ধবীটা বললো। তার বান্ধবী সেই ভয় করছিল, তেমনভাবে সে গহনার বাক্সটি করলো না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত।
সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহারক ভাবতো যে তার হারটা আত্মসাৎ করে তারপর অন্যরকম হারটাকে দিয়েছে। এবার মাদাম লুইসের দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারলো। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গে করে যাও, এই দুঃখজনক দিনা শেষ করার প্রয়োজন। সে তার দিবে দাসীকে তার বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদে কয়েকটি কামরা তারা ভাড়া করলো। ঘর কন্যার কঠিন সব কাজ, রান্নাঘরে সব কাজ তার গোলাপ করতো। তার গোলাপি নখ দিয়ে যে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র ঝোল রাধার কড়াই মাঝে, ময়লা কাপড় চোপড় সে নিজ বাসন মোছার গামছা সে নিজে পরিষ্কার করে। রোজ সকালে সেই ময়লা আবর্জনা রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষায় ফলের দোকানে যায়। মানে ঘর গৃহস্থলী সব নিজের হাতে করে। তার পক্ষে পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। মানে দোকানের সাথে যদি একটি টাকাও সে কমাতে পারে সেই চেষ্টা সে করেছে। পর্যায়ে প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। তার স্বামী সন্ধ্যাবেলা কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবে খাতা ঠিক করে। রাত্রে এক পাতা পাঁচশাও হিসাবে সে প্রায় লেখা নকল করে। এরকম জীবন তাদের দুজনে করতে হয় 10টা বছর, মানে ধার শোধ করতে। 10 বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুৎসহ সব ক্ষতিপূরণ করতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয় হলো। মাদাম লুইসকে দেখলে এখন বয়স্ক বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরে শক্ত কর্মঠ আমার জীবন মেয়ের মতো মনে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা এক পাশে মুচড়ানো, হাতগুলো লাগ। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে দেয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে জানালার ধারে বসে, বিগত দিনে সেই সান্ধ্য অনুষ্ঠানেরও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল, এমন অতিরিক্ত প্রশংসা হয়েছিল, তার কথা সে ভাবে। যদি সে গলায় সে হারখানা না হারতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বিচিত্র। সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। এক রবিবারে সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে একটা চাম্পস এডিসিসে ঘুরে বেড়াচ্ছিল। মানে একটা দোকান বা একটা পার্ক, যাই হোক একটু ঘুরে ফেরার জায়গায় ছিল। হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে। সে হলো মাদাম ফরেস্টিয়ার। সে এখন যুবতী সুন্দরী আকর্ষণীয় দেখে মাদাম লুইসেলের মন খারাপ হইল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? অবশ্যই বলবে। তাকে যখন সব শেষ করা হয়েছে, ধার দেনা করে সবই শেষ করেছে, হ্যাঁ, টাকা করলো, অতএব সে কথা বলবে, সব করে বলবে। কেন বলবে না? সে মেয়েটির কাছে গিয়ে বললো, সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে বললো না। সে বলল, অন্তরঙ্গ আমাকে এভাবে ডাকছে কিন্তু চিনতে পারছে না। কিন্তু মাদাম, আপনাকে তো চিনলাম না। তখন মাতিলদা লুইসেল বলল যে আমি মাতিলদা। তার বান্ধবী অবাক হয়ে গেল। হায় আমার বেচারি মাতিলদা, এমনভাবে কী করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুদিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য, আমার জন্য। তা কী করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে হীরার হার দিয়েছিলে, হ্যাঁ বেশ মনে আছে। বান্ধবী বলল, সেই গহনাটা আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তাহলে আমাকে ফেরত দিলে? ঠিক শেখানোর মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতে পারো আমাদের মতো লোক যাদের কিছু ছিল না, তাদের পক্ষে তো এই ধার শোধ করা সহজ না। কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি। মাদাম ফরেস্টিয়ারের তাকে কথার মাঝখানে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? হ্যাঁ, তা তুমি খেয়াল করো নি ওই দুইটি একরকম ছিল বলে সে গর্বে ভাবে ও সরল আনন্দে একটু হাসলো। দেখে মাদাম ফরেস্টিয়ারের মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফ্রার বেশি হবে না। এই হলো ঘটনা। যাই হোক, শব্দার্থ টিকাগুলি পড়লে জানতে পারবে কনভেন্ট অর্থ খ্রিস্টান নারী,
মিশনারিদের দ্বারা পরিচালিত মিশনারিদের আবাস মার্সিয়ে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সের পুরুষদের মার্সিয়ে সম্বোধন করায়। মাদাম সৌজন্য প্রদর্শন ও সম্মান দেখাবার জন্য ফ্রান্সের মহিলাদের মাদাম সম্বোধন করা হয়। ফরাসি মুদ্রার নাম। আচ্ছা, বল নাচ বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। ক্রুশ খ্রিস্টান ধর্মীয় প্রতীক। শাটি মসৃণ ও চকচকে রেশমি গ্রস্ত। প্যারিসের ফরাসি নাম প্যালেস রয়্যাল, রাজকীয় প্রাসাদ। আচ্ছা, এখন পাঠ পরিচিতিতে যাই। বিশ্ববিখ্যাত গল্পকার গি দ্য মপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পেরু। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা দে লুইস গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনুদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এসব শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের প্রশ্ন দেই। যত সব সুরুচিপূর্ণ বিলাসিতার বস্তু আছে, আচ্ছা প্রশ্নটা হলো মাদাম লুইসিলের ড্রেসের দাম কত? সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে, তাই না? সেটা ব্যাখ্যা করো। আরও প্রশ্ন হচ্ছে, বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রাঙ্ক সঞ্চয় করেছিল? মাদাম লুইসের আমন্ত্রণপত্র টেবিলের উপর নিক্ষেপ করেন কেন? তো যাই হোক, আর সৃজনশীলের বড় প্রশ্নের জন্য প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য তোমরা গল্পটি খুব ভালোভাবে আত্মস্থ করবে। আর নৈবেদিক প্রশ্নের জন্য লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, তারপরে লাইন বাই লাইন গল্পটি পড়বে এবং ভালো করে মনে রাখবে। এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে নেটের মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস করছো, তাই না? কারণ মহামারী করোনার মধ্য দিয়ে এখনো করোনা শেষ হয়নি। বাংলাদেশে এখনো এই রোগটা রয়ে গেছে, কোনো কোনো জেলায় অনেক বেড়েই গেছে। সেই জন্য বরাবরের মতো তোমাদের বলবো, বাইরে খুব দরকারি ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া যাবে না। মাস্ক পরবে, হাত দুটো ভালো করে ধুবে, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর অনলাইনে ক্লাসগুলো রুটিন দেখে খুব সুন্দরভাবে প্রতিটি শিক্ষকের ক্লাস মনোযোগ দিয়ে করবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আশা করি আমি যেভাবে পড়িয়ে দিয়েছি তোমরা এটা বুঝতে পেরেছ, বুঝতে সক্ষম হয়েছ। বাসায় পড়বে এবং বিভিন্ন বই প্রকাশনী থেকে সহায়ক গ্রন্থ বের হয়, সেই সহায়ক গ্রন্থ, পাঠ্য বইতে মেন বই থাকবেই, সাথে সহায়ক বই থেকে অনেক প্রশ্ন তোমরা দিতে পারবে। সেই প্রশ্নগুলো তোমরা উত্তর লিখবে। সেই বইতে অনেক সমালোচনা, আলোচনা আছে, ওগুলো পড়বে, প্লাস মেন বই তো পড়বে। সব কিছুর সমন্বয়ে ব্রেনে নিয়ে সেই প্রশ্নগুলো, উত্তরগুলো সুন্দর করে শিখবে, লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ, খুব খুব ভালো থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।